তথ্য ঘুরছে, নির্বাচন কমিশনের সাইটেই সম্ভবত আছে, যে বিজেপি আরজেডি 0.35% ভোট কম পেয়েছে, তাতে আরজেডি 50টি আসন হারিয়েছে। এবং বিজেপির 1% ভোট বেড়ে 27 থেকে 28টি আসন বেড়ে গেছে। কংগ্রেসের 1% কমে যাওয়ার জন্য 15টার বেশি আসন কংগ্রেস হারিয়েছে। এই সমস্ত তথ্য আসছে। দীপঙ্কর ভট্টাচার্য সিপিআই এমএলএ তিনি একটি পোস্ট করেছেন, সেখানে তিনি বলছেন যে বিহারের মোট ভোটার সংখ্যা 7,42,00,000 কিছু বেশি ছিল, যেটা সেকেন্ড ফেজে ইলেকশনের পর নির্বাচন কমিশন যে তথ্য দিয়েছে সেখানে আছে 7,45,00,000, 3 লক্ষের কিছু বেশি ভোটার বেশি। এই সমস্ত তথ্য আসছে, এগুলো খুব গোলমেলে হিসেব। আপনার নজরে এসেছে কি? ওইটা আমিও দেখেছি যে চিফ ইলেকশন কমিশনার যে তথ্য পাবলিশ করেছেন, মেল কত ফিমেল কত, তাতে টোটাল ভোটারের সংখ্যা দেখানো হচ্ছে 7.45 crore। অথচ যখন ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হয়েছিল এসআইআর এর পর, তখন 7.42 crore ছিল। এইটা এখন ডিটেল আমি জানি না, সেজন্য কমেন্ট করব না, আগে আরো বেশি ডিটেলে দেখতে হবে যে এই যে 3 লক্ষ ভোটার কিভাবে বাড়লো, এতগুলো কি ফর্ম 6 আবার জমা পড়লো নাকি। আর একটা কথা যেটা মাঝখানে উঠছিল, এটা ইলেকশন কমিশনকে দেখা দরকার, যদি একটাও হয়ে থাকে, একটা অনেকগুলো প্রমাণ তো আমরা সোশ্যাল মিডিয়াতে পেয়েছি, এবং খুব বিখ্যাত লোক যিনি, তিনি আবার আরএসএস এর ইডিওলগ, রাজ্যসভার মেম্বার ছিলেন, উনি দিল্লিতে ভোট দিয়েছেন এবং এসে গ্রামে, নিজের গ্রামে বেগুসরায়তেও ভোট দিয়েছেন, এবং উনি বলছেন যে হ্যাঁ আমি ভোট দিয়েছি, তখন আমি দিল্লিতে ভোট ছিলাম, এটা আমার গ্রামের বাড়ি, আমি এখানে আবার রেজিস্টার্ড হয়েছি। আমার মনে হয় যে এটা ইলেকশন কমিশনের আইনের একটা ফাঁক আছে। ফাঁকটা কি, ইলেকশন, আমি যে কোনো জায়গায়, আমি কালকে তামিলনাড়ুতে আমি ফর্ম 6 অ্যাপ্লাই করে দিলাম, আমাকে যেটা করতে হবে সেটা অর্ডিনারি রেসিডেন্স প্রুভ করতে হবে, মানে মোটামুটি 6 মাস আমি রোজ রাত্রে ওখানে ঘুমাই। তো যিনি রাকেশ সিনহা, যিনি যার কথা বলছি, তিনি তো দিল্লির ইউনিভার্সিটিতে পড়ান, উনি দ্বারকাতে থাকেন, এটা সবাই জানে, উনি পাবলিক ফিগার একটা। এইটা যদি একটাও হয়ে থাকে তাহলেও ইলেকশন কমিশনকে এই টেকনিক্যালিটিটা দেখা দরকার, যে একটা স্ট্র্যাটেজিক্যালি একটা, যদি 4-5 লক্ষ ভোটার স্টেট টু স্টেট শিফট করে, মানে দিল্লি টু বিহার, বিহার টু ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল টু তামিলনাড়ু, বা তারপরে আসাম, তারপরে আবার উত্তরপ্রদেশ ঘুরে, তাহলে তো তারপরে আবার গুজরাট, তাহলে এই ডিফারেন্স অফ ভোট তো এইটুকুই থাকে, এই যে কয়েক লক্ষ ভোট স্টেট অ্যাসেম্বলি। যেটা আবার আমি আবার বললাম, এটা গবেষণার ব্যাপার আছে, ইলেকশন কমিশনকে গবেষণা করা দরকার। তবে শেষে আমি একটা কথা যেটা আমার মনে হয়েছে সারাদিন ভেবে, সেটা হচ্ছে যে তেজস্বী যাদবকে পুরোটা ডিসক্রেডিট করা যাচ্ছে না, মানে অ্যাটলিস্ট আমি করতে রাজি। তার কারণ, কয়েকটা কারণ আছে। 1 নম্বর হচ্ছে, ও তো ইয়াংয়েস্ট ছিল এই পুরো লটে, যারা মেন পলিটিশিয়ান ছিলেন, বিজেপি হোক, নীতিশ কুমারের দল জেডিইউ হোক, কংগ্রেস হোক, চিরাগ পাসওয়ান হোক, ওর মধ্যে ওই ইয়াংয়েস্ট, 35 বছর বয়স, এবং সে ফাইট করছে কার এগেনস্টে, সেন্ট্রাল, মানে পুরো বিজেপির অত বড় লিডারশিপের এগেনস্টে। প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে একজন করে, মানে গোটা ভারতবর্ষ থেকে বিজেপির বিভিন্ন স্টেট থেকে প্রায় 80খানা মিনিস্টার বিহারে বসেছে। প্রাইম মিনিস্টার নিজে অনেকবার ভিজিট করেছে, হোম মিনিস্টার লাস্টে বসেছিলেন, সবাই জানে। তারপর এত মাইট অফ দি, মানে এত বড় পাওয়ার, এবং পারসেপশনালি ইলেকশন কমিশনের বিরুদ্ধেও লড়ছে। এত লড়াই করার পর যদি ভোট পার্সেন্টেজ 0.35% বা 1% হয়, মানে ডিফারেন্স হয়, তাহলে ক্রেডিট ডিসক্রেডিট কিন্তু তাকে করা যাবে না। স্ট্র্যাটেজিক্যালি তার অনেক ভুল আছে। হ্যাঁ, সে অনেক লড়াই করেছে, 143টা না 143টা বোধহয় লড়ে এইরকম কটা সিট পেয়েছে, পার্সেন্টেজ অফ ভোট খুব কম। লাস্ট মাইল যেটা হয়, লাস্ট মাইলটা হয়তো কভার করতে পারেনি, হতে পারে, তো হতে পারে। আর যেটা গৌতম দা বলছিলেন, যে আমিও মানতে রাজি নই একদমই, যে রাহুল গান্ধীর পলিটিক্যাল কেরিয়ার শেষ বা কংগ্রেসের শেষ, এটা কখনই। একটা স্টেট অ্যাসেম্বলি হেরে যাওয়া মানে
ন্যাশনাল পলিটিক্সে রাহুল গান্ধী থাকছে না বা লিডার অফ দি অপোজিশন থাকছে না, সেন্ট্রাল ইলেকশন লড়া 2029-এ আর একটা স্টেট অ্যাসেম্বলি লড়া, দুটো আলাদা বল গেম। কারণ স্টেট লিডারদের একটা বড় স্টেক থাকে। বিহারে কংগ্রেসের কোনো বড় নেতা নেই, দুটো নেতাকে বাইরে থেকে এনে ওখানে বসানো হয়েছিল, আল্লাহ বারু একটা, আর আরো মাঝে মাঝে কিছু লোক আসতেন। তো কোনো নেতা ছিল না, যে স্ট্রং নেতা যেটা স্টেট লেভেলে থাকবে সেটা ছিল না, অ্যাবসেন্ট। রাহুল গান্ধী একা টেনে নিয়ে গেছে, সিটের কথাও সেই বলছে, আবার তেজস্বী যাদবের সঙ্গে রোড শো ওই করছে, এটা কাম্য নয়। সিমিলারলি এইটা একটা, এবার বিরোধী দলগুলোকে এবার নিজে বসে কিন্তু বিজেপিকে যদি মানে বিজেপিকে হারানো একটা লক্ষ্য হতে পারে, কিন্তু আমি আবার সুদীপ্তদার সাথে একমত যে একটা ইডিওলজিক্যাল গ্রাউন্ড আছে। বিজেপির সঙ্গে লড়াই হচ্ছে একটা ইডিওলজিক্যাল লড়াই। ইডিওলজিক্যাল লড়াইতে খুব টাফ লড়াই। এই লড়াইতে কিন্তু স্টিক করে থাকতে গেলে মানুষের মধ্যে ডে টু ডে গিয়ে এই মেসেজ দিতে হবে যে এটা ইডিওলজিক্যাল লড়াই। শুধু বিজেপিকে কটা সিট হারিয়ে দেবো, পাওয়ারে চলে আসবো, পাওয়ারে এসে কিছু ডোল দিয়ে দেবো, এইটা তো নয়। এটা ইডিওলজিক্যাল লড়াই। ইডিওলজিক্যাল লড়াইতে আবার সুদীপ্তদার কথার সঙ্গে একমত যে লালু প্রসাদ যাদব কিন্তু যতই ওর বিরুদ্ধে চার্জ থাকুক কি থাকুক, সেটা একাডেমিক ডিসকাশন আবার হতে পারে ওর উপরে, কিন্তু লালু প্রসাদ যাদব ভারতবর্ষের সেকুলার পলিটিক্স বা অ্যান্টি কমিউনাল এই পলিটিক্সে কিন্তু একটা প্রতীক। তাকে লাস্টের দিকে তো পোস্টার থেকে তার চেহারাটাও সরিয়ে দেওয়া হলো। মানে কেন সরিয়ে দেওয়া হলো সেটা আরজেডির নেতারাই এক্সপ্লেন করতে পারবে, তেজস্বী যাদবই এক্সপ্লেন করতে পারবে, কিন্তু সরানো হয়েছে। এখনো লালু যাদব কিন্তু বিহারের পলিটিক্সে অ্যাটলিস্ট কিন্তু ইজ এ ফাদার ফিগার, এবং নীতিশ কুমারকে ইডিওলজিক্যালি যদি কেউ কন্টেস্ট করতে পারে, তাকে চ্যালেঞ্জ করতে পারে, সেটা হচ্ছে লালু প্রসাদ যাদব। যতদিন আছে লালু প্রসাদ যাদব কিন্তু ওকে মানে ওর মুখটাকে ইউজ করা উচিত ছিল। তার পাস্ট লড়াই কিন্তু খুব টাফ লড়াই ছিল। বিহারে আজকে এই যে মেজর পলিটিক্যাল পার্টিরা কংগ্রেসই হোক আর বিজেপি হোক একা সংখ্যাগরিষ্ঠ পায় না, সেই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু লালু প্রসাদ যাদবেরই করা। এটা তো মানুষ ভুলে যায়নি, যারা বিহারে এখনো বাস করছেন তারা ভুলে যাননি। এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটাকে যদি বিহারে এখনো রক্ষা করা যায়, তাহলে টোল থাকবে, ইলেকশনে থাকবে, হার জিত থাকবে, সবই ঠিক আছে, কিন্তু ইন্ট্রোস্পেক্ট করা দরকার। আগামী 5 বছর বিহারের যারা মেন পলিটিক্যাল পার্টি আছে, মানে আরজেডি আর কংগ্রেস আর একটা সার্টেন সেকশন অফ লেফট আছে, এদেরকে ইন্ট্রোস্পেক্ট করা দরকার যে হাউ টু গো অ্যাবাউট, মানে কিভাবে বিজেপিকে ইডিওলজিক্যালি হারাতে হবে। অ্যানাউন্স করে দিলাম 1 কোটি চাকরি দেবো, এইটা দেবো, ওটা দেবো, মানুষ তো আজকাল এইসব এক্সপেকটেশন বেড়ে গেছে, মানুষ এটা কোনো চায়, সবই ঠিক আছে, কিন্তু ইডিওলজিক্যাল লড়াইতে মানুষ যদি দেখে যে এই পার্টিগুলো খুব শেকি, একদিন এক কথা বলে, অন্যদিন আর এক কথা বলে, তখন মানুষ একটু ইনডিসাইসিভ লিডার চায় না, কেউ চায় না। অ্যাটলিস্ট মোদিজি এইটা প্রজেক্ট করতে পেরেছেন যে হি ইজ আ ভেরি স্ট্রং ডিসিশন মেকার, হি হ্যাজ বিন এবল টু প্রজেক্ট অ্যাটলিস্ট। আর ইন্ডিভিজুয়াল কেসে কতটা ডিসিশন উনি নিচ্ছেন সেটা ইররেলেভেন্ট, কিন্তু সাধারণ মানুষের কাছে তার ইমেজ এইভাবে প্রজেক্ট হয়েছে যে, এবং সাকসেসফুলি প্রজেক্ট হয়েছে যে হি ইজ এ গুড ডিসিশন মেকার। মানুষ কিন্তু ডিসিশন মেকার চায় যে ভালো পলিসি নিতে পারবে, ভালো ডিসিশন নিতে পারবে, ভালো লড়াই ফাইট দিতে পারবে। সেইটা কিন্তু বিজেপি যে বিরোধী দল ছিল, মানে যারা তেজস্বী যাদব বা কংগ্রেস, রোড শো করেছে, প্রচুর লোক জমায়েত হয়েছে, লোকে দেখতেও আসে, কিন্তু সেটা ভোট বাক্সতে কনভার্ট হচ্ছে না। ওদের আগামী 5 বছর এটাকে, যেটা সাউথের পার্টিদের আছে, স্টালিনের যেটা আছে, এবং স্ট্রং গ্রাউন্ড, ইডিওলজিক্যালি খুবই স্ট্রং, যে মানে জানে ও আমি কি নিয়ে লড়ছি। এই যে পার্টিটা আছে সাউথের, স্টালিন একটা এক্সাম্পল। তো সেই রকম কিন্তু তেজস্বী যাদব বা কংগ্রেসকে, তেজস্বী যাদব ইনএক্সপিরিয়েন্স, নো ডাউট ইনএক্সপিরিয়েন্স, হয়তো একটু ইমপেশেন্ট হয়ে যাচ্ছে। 2015-তে 17 মাস ডেপুটি চিফ মিনিস্টার হয়ে আবার চলে যেতে হলো। 2020-তে লার্জেস্ট পার্টি হয়েছিল, তার পাওয়ারের কাছাকাছি আসতে পারলো না। 2025-এ সেই জন্য হি ওয়াজ আ বিট ইমপেশেন্ট।
একটা ইমপেশেন্ট, কিন্তু টাইম ওর সাইডে আছে। আগামী 5 বছর হি শুড ভিজিট ইচ এন্ড এভরি ভিলেজ অফ বিহার। লোককে এই মেসেজটা দিতে হবে যে কার সঙ্গে লড়ছি, কি নিয়ে লড়ছি। এইটা বোধহয় করা দরকার ছিল।